নমস্কার, শুরু করছি দেশের সবচেয়ে বড় ওপিনিয়ন পোল। কি হতে চলেছে এই লোকসভা নির্বাচনে? বেলা ৩টে, আর একটু পরে, ঘন্টাখানেক পরে দিনক্ষণ ঘোষণা হবে। তারপর কবে কবে ভোট জানতে পারবো এবং এই ভোটে কে এগিয়ে কে পিছিয়ে থাকবে। এই বাংলায় কি হবে? তৃণমূল কটা, বিজেপি কটা, বাকিরা আদৌ ভালো কিছু করতে পারবে, ছাপ ফেলতে পারবে? চলুন এই নিয়ে কথা বলি, কিন্তু সবার আগে তো জানতে হবে কি করে হলো ওপিনিয়ন পোল। ওপিনিয়ন পোল কি করে করা হলো? তিনটে সংস্থা, আমরা মানে TV9, পিপলস ইনসাইট এবং পোল স্ট্র্যাটের সমীক্ষা। দেশ জুড়ে 20 লক্ষ মানুষকে নিয়ে সমীক্ষা হয়েছে। IVR এর মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করা হয়েছে। র্যান্ডম ফোন করে সমীক্ষা করা হয়েছে। র্যান্ডম 543 লোকসভা কেন্দ্রেই সমীক্ষা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিটি লোকসভার অন্তর্গত বিধানসভা এলাকা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। 4123টি বিধানসভা কেন্দ্র থেকে ওপিনিয়ন পোলের জন্য নমুনা নেওয়া হয়েছে। মতামত সংগ্রহের সময় 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, টানা 1 মাস ধরে এতগুলো লোকসভার অন্তর্গত বিধানসভা থেকে সংগ্রহ করা হয়েছে নমুনা 20 লাখ মানুষের থেকে, যার পরিণতি এখন আপনার সামনে এক এক করে বিভিন্ন রাজ্য ধরে ধরে আমরা এগোবো, এক এক করে আপনাদের সামনে আনবো ঠিক কোথায় কি প্রেডিকশন করছে ওপিনিয়ন পোল। চলুন দেশের সবচেয়ে বড় রাজ্য, সবচেয়ে বেশি আসন যেখানে, সেই দিকেই শুরুতে নজর দিই। বুঝেই গিয়েছেন উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জন আছে এই মুহূর্তে আমার সঙ্গে জন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এরপর দেখব উত্তরপ্রদেশে আমাদের সমীক্ষা কি বলছে। আমি বিগ ওয়ালে আপনাদের দেখাবো সেই রেজাল্ট। উত্তরপ্রদেশে 70টা, বিজেপি 80টার মধ্যে, কংগ্রেস মাত্র 1টা, এসপি 6টা এবং বিএসপি 0, RLD 2টো, অর্থাৎ এনডিএ পাচ্ছে প্রায় 73, মানে মোট আসন 80টার মধ্যে একা বিজেপি তো 70টা, মানে বিজেপির জয় জয়কার আবার উত্তরপ্রদেশে কি আবার তাহলে ঘর ঘর মোদি এই আওয়াজটাই উঠবে? আমরা আগের বার লোকসভাতেও কিন্তু তাই দেখেছিলাম, ঘর ঘর মোদি এই স্লোগান ছিল এবং রেজাল্টের পরেও স্লোগান আরো জোরালো হয়েছিল। এবারও কি তাই হতে চলেছে? কংগ্রেস এত খারাপ করবে উত্তরপ্রদেশে? কংগ্রেসের গড় ছিল একসময় যে জায়গাগুলো, মাত্র 1টা প্রেডিকশন, মাত্র 1টা। ঝন্টুবাবু আমার সঙ্গে রয়েছেন। উত্তরপ্রদেশ এমন একটা রাজ্য যেখানে বিজেপির সবকটা মেকানিজম এই ভোটের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। রাম মন্দির, উত্তরপ্রদেশে প্রথমত হিন্দি বলা হয়, তার উপরে ডেভেলপমেন্ট, মানে যে দুটো ভিতের ওপর দাঁড়িয়ে ভোটে যেতে চেয়েছে বিজেপি, সেখানে বিজেপিরই জয় জয়কার। আপনার কি মত? আপনি একটা সঠিক কথা বলেছেন। আমি আবার বলে দিই, 2019-এও কিন্তু কংগ্রেসের খুব একটা ভালো জায়গা ছিল না। এটা আমার যতদূর খেয়াল পড়ে, এই একটা সিটকে ওরিয়েন্ট করে কিন্তু কংগ্রেসের যিনি সম্ভবত সোনিয়া গান্ধী এই একটা সিট ধরে রেখেছিল। সেটা তাদের বহু পুরনো, সেই স্বাধীনতার পরে পরে জওহরলাল নেহরুর আমল থেকে কালে দুটো ঠেকেছিল, রায়বেরেলি আর আমেঠি। আচ্ছা, এবার আমি আপনাকে বলি যে 70+ কেন হলো। উত্তরপ্রদেশের এই গোবলয় স্ট্রাকচারের যে মোদিত্বের ইয়েটা, সেটা শুধু হিন্দুত্ব নয়। আপনি খেয়াল করবেন, আমরা এখানে একটা স্টাডি করে দেখেছিলাম আমাদের সংস্থার মাধ্যমে। এখানে যে মেকানিজমটা কাজ করেছিল সেটা হচ্ছে হিন্দুত্বের সাথে একটা স্থায়িত্বের গল্প। দ্বিতীয়, আপনি এখানে কিন্তু মোদি মুখের চাইতে বেশি আমরা দেখেছিলাম যে যোগী আদিত্যনাথের মুখটা। এই যে উত্তরপ্রদেশকে বলা হয় ভারতবর্ষের এমন একটা জায়গা যেখান থেকে যে বেশি ডিভিডেন্ড পাবে, দিল্লির মাসনাদ তাদের। সেই জায়গায় গিয়ে আমাদের যোগী আদিত্যনাথের যে আইন শৃঙ্খলাকে পুরো কন্ট্রোল করা, আপনি বিশ্বাস করুন না, গত সপ্তাহে আমরা কিছু স্যাম্পল করছিলাম, আপনি র্যান্ডম স্যাম্পলের কথা বলছিলেন। ওখানে একটা বিগ মহল্লা হচ্ছে সংখ্যালঘু বেল্ট। এই যে ভোটটা, এটা কিন্তু সংখ্যালঘু বেল্ট থেকেও মোদির যে বিজেপির ফেভারে, সেটা কিন্তু প্রকাশ করছে। এবং সেখান থেকে আমাদের একটা ইন্টারেস্টিং জায়গা উঠে এসেছিল যে CA NRC আমরা তো ধরতে পারিনি এবার এই এতে, কিন্তু ওই পার্টে ওরা বলেছিল যে আমরা ল অ্যান্ড অর্ডারটা, যোগী আদিত্যনাথ যেভাবে ল অ্যান্ড অর্ডারটাকে কন্ট্রোল করেছে, মানে এটা গুড গভর্নেন্সের ভোট, ভেরি গুড। এই যে গুড গভর্নেন্সের, এটা কিন্তু এর আগে অখিলেশ বা তার আগে যে প্রিভিয়াস সরকারগুলো, সমস্ত বিরোধীরা এই যোগীর বুলডোজার, যোগীর রাজ্যে মহিলাদের অবস্থা নিয়ে আঙুল তোলে। তৃণমূল তো অবশ্যই তোলে না। তৃণমূল তো আবার বলছে, শুনুন, এ রাজ্যে বহু জায়গা আছে এই বুলডোজার সংস্কৃতিটা তৃণমূল অ্যাডপ্ট করে ফেলেছে, লাইক শিলিগুড়ি। একের পর এক বুলডোজারে বেআইনি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার তাদের সময় পারমিট করা
ঠিক আছে, এটা তো একটা অদ্ভুত সিকোয়েন্স, মানুষ এই সিকোয়েন্সটা কিন্তু বোঝে। একদম, আমি আবার আসবো, আমি না একটু বুঝিয়ে দিই আমাদের দর্শকদের। এখানে বিজেপি কংগ্রেস পাশাপাশি থাকার জন্য এনডিএ আর ইন্ডিয়া জোটের মধ্যে যে যে শরিক আছে দুটো আলাদা করতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে। আমি বলে দিচ্ছি, মোট 80টা আসনের মধ্যে বিজেপি এনডিএ সবচেয়ে বড় শরিক, তারা 70টা, সেই সঙ্গে আরএলডি আরও একটা শরিক দুটো, আপনা দল একটা পেতে পারে, অর্থাৎ এনডিএ 73 আমাদের প্রেডিকশন। এবং ইন্ডিয়া ব্লকের মধ্যে যেটা বিজেপির পাশেই চলে গিয়েছে কংগ্রেস একটা, এসপি এই ইন্ডিয়ার আর একটা শরিক, তারা 6টা। মানে এখানে ইন্ডিয়া জোটের দখলে গিয়েছে 7টা। এই যে আপনা দল, বিজেপি এবং আরএলডি এনডিএ শরিক যারা, তারা সব মিলিয়ে 73, আর ইন্ডিয়ার শরিক ওপরে রয়েছে কংগ্রেস আর এসপি, এই দুই ইন্ডিয়ার শরিক যারা উত্তরপ্রদেশে মূলত ভোটে লড়ছে এবং কন্টেন্ডার, তারা সব মিলিয়ে 7টা। তার মানে 73 আর 7 এনডিএ আর ইন্ডিয়া, এভাবেই প্রেডিকশন সামনে এসেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রাজা চট্টোপাধ্যায়, আমার সহকর্মী, এবং বাইরে থেকে আরও এক রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। আমি প্রদীপবাবুর মতামত খুব দ্রুত নেব। আমরা 2019-এও খুব সারপ্রাইজড একটা ফ্যাক্ট ছিল, সারপ্রাইজিং একটা ফ্যাক্টর ছিল যে মাইনরিটি ভোটও বিজেপির ঘরে গিয়েছিল। মানে এই প্রেডিকশন তো সেটাই আবার পুনরাবৃত্তি হতে চলেছে বলে বলছে। হ্যাঁ দেখুন, একেবারেই তাই, মাইনরিটি ভোটটা অনেকটাই যাচ্ছে। তবে সব থেকে বড় কথা যেটা একটু আগেই আপনারা আলোচনা করছিলেন যে গুড গভর্নেন্স, এবং তার থেকে বড় কথা যে কেন্দ্রীয় যখন নির্বাচন হচ্ছে, ন্যাশনাল ইলেকশন, মানুষ কিন্তু আজকে স্থায়িত্ব খুঁজছে, স্টেবিলিটি খুঁজছে। কোনো এই যে ইন্ডি অ্যালায়েন্স যেটা হয়েছে, হয়তো মোদিজির বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের যে কয়েকটা জায়গায় ক্ষোভ ছিল, যেমন ধরুন বেকারত্ব বা গ্যাসের দাম বৃদ্ধি, এইগুলো যে সাধারণ মানুষের ইস্যু, সেই ইস্যুটাকে কিন্তু বিরোধীরা এককাট্টা হতে পারেনি, তারা বরঞ্চ অনেক বেশি আরও ছত্রভঙ্গ হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু সাধারণ মানুষ যখন আজকে ভোট দিতে যাবে, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। গুড গভর্নেন্স, মোদি, যোগী আদিত্যনাথ, এটা তো অবশ্যই, তা আইন শৃঙ্খলা, তার সঙ্গে কিন্তু উত্তরপ্রদেশ এবং সারা ভারতবর্ষে একটা বড় ফ্যাক্টর হচ্ছে ওয়েদার দেয়ার ইজ আ স্টেবিলিটি। আমি স্থায়ী স্টেবল সরকার পাবো না ভাঙাচোরা সরকার পাবো। জোট সরকারটা করতেই পারেনি। এই ইন্ডি জোটের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা কিন্তু অনেক বেশি মাইলেজ দিয়ে দিয়েছে এনডিএ কে নির্বাচনের আগেই। এইটা কিন্তু আজকে আমাদের বুঝতেই হবে যে যেহেতু মোদিজি বা প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ, এরা চেষ্টা করছে ভারতবর্ষকে তাদের মতো করে চালাতে, সংবিধানকে তাদের মতো করে নতুনভাবে উপস্থাপনা করতে। মানুষের মনে কিছু ক্ষোভ থাকতে পারে, কিন্তু তারা কাকে ভোট দেবে, তারা কিন্তু আজকে তার মানে ক্ষোভ থাকলে উল্টো দিকটা এত নড়বড়ে যে অপশনই হতে পারছে না, আপনি তাই বলছেন। আমি আবার আসবো রাজার কাছে যাই। রাজা, একটু আগে গুড গভর্নেন্স, উত্তরপ্রদেশের গুড গভর্নেন্সের প্রসঙ্গ হলে উত্তরপ্রদেশের ডেভেলপমেন্ট নিয়ে বিজেপি লাগাতার প্রচার করছে। কোথাও বিরোধীদের যে মানে সমালোচনা, সেটাকে ছাপিয়ে সত্যি সত্যি সুশাসন যোগী দিতে পারে, এইটা কোথাও কি কাজ করছে, নাকি সেখানেও ওই মোদি একমাত্র ফ্যাক্টর? দেখো, তোমরা যে আলোচনার লাইন স্থির করেছো, সেই লাইনটার সঙ্গে সাযুজ্য রেখেই একটা ভাইরাল ভিডিওর কথা বলবো, অনেক পুরনো। সংসদের ভেতরে একজন সাধু বাবা, তিনি বক্তৃতা করতে যাচ্ছেন, বাধা দিচ্ছেন মুলায়ম সিং যাদব এবং বাধা দিচ্ছেন লালু প্রসাদ। তারাও যৌথভাবে বলছেন, সাধু বাবা আপকা ইহা ক্যা কাম হ্যায়, ঘন্টি বাজাও মন্দির মে যাকে। এই ঘন্টি বাজানো সাধু বাবা পরে কি করে গুড গভর্নেন্স করতে পারেন, হাউ হাউ করে কেঁদেছিলেন তিনি সেদিন। তারপর তিনি শপথ নিয়েছিলেন, ঠিক এখানে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স থেকে বের করে দেওয়ার পর শপথ নিয়েছিলেন যে আমি ওই কুর্সিতে বসবো, একদিন আপনাদের জব্দ করে দেবো। যোগী হ্যাজ ডান দ্যাট। আমাকে এটা বলতে হলো একটাই কারণে, কারণ এই অযোধ্যা কভার করতে গিয়ে দেখলাম এই ভিডিওটা না একেবারে ভাইরাল করে দিয়েছে। 18 থেকে 80 এই ভিডিও, এই যে যোগীর ঘুরে দাঁড়ানোর একটা বৃত্ত সম্পূর্ণ হওয়া, এই জন্য আমি উল্লেখটা করলাম। অনেকেই বাইরে থেকে একটা পারসেপশন তৈরি হয়েছে শুধু হিন্দুত্ব, আমি বলবো না। তোমরা যদি একবার একদম এই ভোটের আগে মথুরাপুর এক্সপ্রেসওয়ে দেখো, বাংলার লোক যদি দেখেন ভাবতে পারবে না 6 লেনের কি রাস্তা। এক্স্যাক্টলি ইউপির বাসিন্দারা কিন্তু সত্যি তারা এক বাক্যে স্বীকার করেন, যারা ইউপির বাসিন্দা, যে যাতায়াতের সময় বেঁচে গিয়েছে অনেক। যা আগে 7-8 ঘন্টা লাগতো, এখন সেটা 1.5 থেকে 2 ঘন্টায় সম্ভব হচ্ছে। ডেফিনেটলি উন্নয়ন একটা ফ্যাক্টর, তার মানে উত্তরপ্রদেশ। আচ্ছা, এক্ষুনি রাজা কথা বলতে বলতে বিহারের কথা এলো। আমি বিহারের রেজাল্ট এবার দেখাই, বিগ বলে বিহারের রেজাল্ট আপনাদের দেখাবো। 40টা আসন রয়েছে বিহারে, সেখানে এনডিএ 38টা এবং ইন্ডিয়া মাত্র 2টো।
এই 38টার মধ্যে বিজেপি 17টা, সঙ্গে জেডিইউ একটু ওপর নিচ রয়েছে, কিন্তু একই সঙ্গে এনডিএর অ্যালাইদের আপনাদের দেখাচ্ছি। বিজেপি 17টা, জেডিইউ 15টা, এলজেপি 5টা এবং হাম 1টা। যারা এনডিএর শরিক তারা সাকুল্যে 38টা 40টার মধ্যে, বাকি মাত্র 2টো ইন্ডিয়া পেতে পারে, সেটা কংগ্রেস। মানে কংগ্রেসের অবস্থা হিন্দি বেল্টে এটা খুব সিগনিফিকেন্ট, যা প্রেডিকশন। এখন দুটো খুব ইম্পর্টেন্ট স্টেট, এখানে কিন্তু কংগ্রেস কার্যত ধরাশায়ী। ইউপির মতো একটা স্টেটে 1 আর বিহারে 2। জানি না এর সঙ্গে ফল মিলবে কিনা, কিন্তু প্রেডিকশন বলছে খুব খারাপ অবস্থা। জন্টু বাবু, হ্যাঁ, আমি আপনাকে বলি, নিকটবর্তী বিহারে আমরা একটা লার্জ স্যাম্পল নিয়েছিলাম। র্যান্ডম স্যাম্পলের মধ্যে আমাদের রেঞ্জটা ছিল একটু বেশি, কারণ বিহারের আমাদের একটা মেকানিজম ছিল যে সদ্য দল বদল এটা কতটা এফেক্ট করবে। আপনি খেয়াল করুন, জেডিইউ দল বদলের সময়ও কিন্তু বিহারে একটা ভালো গভর্নেন্স এমন জায়গায় ছিল যে পশ্চিমবঙ্গে আমরা যখন টিভি চ্যানেলে উদাহরণগুলো সেট আপ করি, তখন বিহারকে আমরা স্ট্যান্ডার্ডিটি ধরি। এই যে স্ট্যান্ডার্ডিটিটা যে বিহার শুধরে গেছে, আমরা শুধরাতে পারিনি। বিহারে আমরা দেখেছি, বিশ্বাস করুন, যে মোর দ্যান 50% সিটে বিজেপি এবং তার অ্যালায়েন্স 50% উপরে ভোট শেয়ারিং পাবে এবার। এই পূর্বাভাসটা আমাদের কাছে এসছে। শুধু নয়, আমরা জিজ্ঞাসা করেছিলাম ওয়াই, তারা কেউ কিন্তু হিন্দুত্বের ওই টার্মটা ব্যবহার করেনি। বিহারের সংখ্যালঘু কিষানগঞ্জ, সংখ্যালঘু বেল কিষানগঞ্জ এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল লাগোয়া। সেখানে আমরা এতদিন জানতাম ওয়েস্ট বেঙ্গলের ভোটটাকে অনেকটা বেশি ইনফ্লুয়েন্সড হয় ওদের দ্বারা, ডালখোলা ওই পার্টটায়। কিন্তু বিশ্বাস করুন, ওরা ওই স্থায়িত্বের প্রশ্ন, ডেভেলপমেন্টের প্রশ্ন, এই প্রশ্নগুলোকে কিন্তু নীতিশের, তার মানে বিহারেও গুড গভর্নেন্স। ইয়েস, এবং বিহারে যে এই যে দেখবেন ওয়াইন নিষিদ্ধ, ল অ্যান্ড অর্ডার পরিস্থিতিটাকে এত কন্ট্রোল করে দেওয়া হয়েছে। আপনি বুঝুন, এমনও দিন গেছিল যে আমাদের তো বেঙ্গল টু বেঙ্গল রাস্তা নেই, আমরা দুটো রাজ্যের ভিতর দিয়ে যাই, কিষানগঞ্জ ঝাড়খণ্ডের ভিতর দিয়ে যাই। বিহার এতটাই উত্তেজিত ছিল পলিটিক্যালি এবং অসহিষ্ণুতা লালু প্রসাদের সময়, যখন ওখানে স্ট্রাইক হতো আমাদের কার্যত বেঙ্গল ডিভাইড হয়ে যেত, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল কাট আপ। এখন বিহারে কোনো রকম স্ট্রাইক হয় না, কোনো রকম জাতি দাঙ্গা নেই, কোনো রকম হিংসা নেই। আচ্ছা, ওই জঙ্গলরাজ থেকে যদি আজকের এই দিন আমি একটা খালি ওই খেয়াল করবেন, পশ্চিমবঙ্গের সমতুল্য প্রায় সিট ওদের 40টা 42টা, ওদের মাত্র 200 কোম্পানি লাগছে, মাত্র 200 কোম্পানিতে ভোট করছে। আরে জম্মু কাশ্মীরের থেকে বেশি আমাদের বাংলায় লাগছে, আর কি বলবো। এই জায়গাটায় গিয়ে কিন্তু বিহারে একটাই কথা, আমি আবারও বলছি, মোদিত্বের এই কড়াপাকে এই যে গ্যারেন্টির কথাটা আসছে, সেই গ্যারেন্টিটার সাথে কিন্তু লোকাল ইস্যুগুলো আসছে। এই জন্য আমি বারবার বলছি, এবারে নির্বাচনটা, এভরি ইলেকশন ইজ আ লোকাল ইলেকশন, লোকাল ইস্যুসের উপরে দাঁড়িয়ে এবারের ইস্যুটা কিন্তু লোকালের সাথে যুক্ত হচ্ছে গ্যারেন্টি। আমি এখানে আরেকটা প্রসঙ্গ প্রদীপবাবুর কাছে জানতে চাইবো। প্রদীপবাবু, খুব রাম মন্দির মানে 22শে জানুয়ারি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে, সেই দরজাটা খোলার সঙ্গে সঙ্গে অনেকেই সেই সময় বলেছিলেন খুব শার্প একটা ডিভিশন হলো, ধর্মীয় একটা বিভাজন খুব নির্দিষ্ট করা হলো। কোথাও কি সেটারও ইফেক্ট, সেটা কি সত্যি হয়েছে বলে মনে করেন? দেখুন, মানে আমার একটাই, যেটা ঝন্টুবাবু বলছিলেন যে গ্যারেন্টি, নরেন্দ্র মোদী বা অমিত শাহ এই যে নতুন তারা যে জুটিটা বেঁধেছেন বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা কিন্তু যেগুলো তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যে বলি প্রতিশ্রুতির সঙ্গে পারফরমেন্স সেটা মিলছে কিনা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এনারা যেটাই বলেছেন, সেটা ধর্মীয় জিনিস হতে পারে বা উন্নয়নের ব্যাপার হতে পারে, যাই হোক, কিন্তু তারা কিন্তু সেটা লক্ষ্য পূরণে তারা কিন্তু করতে পারছেন। ফলে মানুষ কিন্তু দেখছেন যে প্রতিশ্রুতি আর পারফরমেন্স এই দুটো একই সঙ্গে যায়। তাহলে কোনটাকে এগিয়ে রাখবেন, কোনটাকে এগিয়ে রাখবেন? ধর্মের প্রচার নাকি সত্যি সত্যি ডেভেলপমেন্ট এবং কথা রাখা? না, দেখুন, দুটো একসঙ্গে হয়েছে বলে আমি মনে করি। ধর্মটা যেরকম একদিকে হচ্ছে, তারা কিন্তু শুধুমাত্র ধর্মের জোরে না, আজকে বিভিন্ন জায়গায়, যেটা একটু আগে বলছিলেন আপনারা, উন্নয়ন হয়েছেন। আমি বিহারের প্রসঙ্গে একটা কথা বলবো, যে বিহারের লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে আপনি দেখবেন সিপিআই এমএল তারা অনেক কয়েকটা সিট পেয়েছে, কিন্তু আজকে যখন লোকসভা নির্বাচন তাদের কিন্তু খুবই পার্সেন্টেজ কম হতে চলেছে। এইটা কেন? এটা তার কারণ হচ্ছে যে লোকাল জায়গায় মানুষ যেখানে ভোট দিতে পারে অন্য বিরোধীদেরও, কিন্তু ন্যাশনাল লেভেলে তারা কিন্তু এটা বুঝছে, এবং যেখানে যেখানে আপনি দেখবেন, যেটা মোদিজির কথায় ডবল ইঞ্জিন সরকার, যে বিজেপি বা বিজেপি সহযোগী দল তারা ক্ষমতায় আছে, সেখানে কিন্তু মানুষ অনেক নিশ্চিন্ত হচ্ছে যে সরাসরি তাদের কেন্দ্রীয় প্রকল্পগুলো তাদের এখানে সফল হবে। ফলে আজকে লোকাল লেভেলে, বিধানসভা ডাবল ইঞ্জিনে মানুষের আস্থা। প্রদীপবাবু, আপনি যা বলছেন, রাজা, তোমার কি মনে হয় যে কোথাও কোথাও নীতিশের ঘর বদল একদম ভোটের ঠিক আগে আগে, এটা কি কোথাও কোনো ফ্যাক্টর হতে পারে বিহারের ভোটে?
দেখো পিউ, ব্যক্তি নীতিশ কুমার অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর একটা সময় পর্যন্ত তো যথেষ্ট সুনামের সঙ্গেই চালিয়েছেন, কিন্তু এই যে ডিগবাজি বা ভোলবদল যাই বলো, এটা এত বার হয়ে গেছে এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এটা মনে হয়েছে, তারা বলতে চেয়েছেন যে নীতিশ কুমার তার হেড এজগুলো পেরিয়ে এসেছেন অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। নীতিশ এটা বুঝতে পেরেছিলেন বলেই তিনি এবার এই শিফটটা করলেন। মানে নীতিশ কুমার এবং তার দল এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি ভোটে লড়ে তাহলে বিজেপি তাহলে কিন্তু সেখানে বিহারে ক্রমাগত লুজ করবে, গ্রাউন্ড লুজ করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এবার এই নৌকাটা বদলে ফেলে বিজেপির ধারে ভারে নীতিশ উদ্ধার পেয়ে যাচ্ছেন, এরকম একটা ব্যাপার, এরকম একটা মানে পারসেপশন সেখানে তৈরি হয়ে গেছে। নীতিশ কুমার এর পরের বারে অর্থাৎ যখন বিধানসভা ভোট আসবে তখন যদি নীতিশকে আবার, আমি জানি না তখন নীতিশ ফের পরীক্ষার মুখে পড়বেন, কোন ফরমেশনে পড়বেন, তখন কিন্তু নীতিশ কুমার এককভাবে পরীক্ষা দিতে যদি দেন তাহলে একদম ম্যাসিভ বাজে রেজাল্ট হবে। নীতিশের নিজস্ব বিশ্বাসযোগ্যতা, জঙ্গলরাজের কথা মাথায় রেখেই বলছি আরজেডির 15 বছরের, তার থেকেও বলবো নীতিশ কুমারের যে নিজস্ব বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু ডিক্লাইনিং, ধীরে ধীরে নিচের দিকে গেছে। এবং সত্যিই তো এত বিজেপির ধারে ভারে এবার নীতিশ উদ্ধার পেয়ে যেতে পারে। বিশ্বাসযোগ্যতা তো ক্রমশ ক্ষয়বেই। তবে এরপর অন্যান্য রাজ্যের দিকেও আমাদের নজর রাখতে হবে। হয়তো আমি জানি না বিহারের ক্ষেত্রে নীতিশবাবু হয়তো আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে ইন্ডিয়া আসলে যে আশা নিয়ে শুরু হয়েছিল সেটা নড়বড় হচ্ছে এবং ছত্রখান হচ্ছে, সেই জন্যই তিনি আগে ভাগে শিবিরটা বদল করলেন। অন্তত প্রেডিকশন তো তাই বলছে যে হিসেবটা অনেক আগে কষেছিলেন নীতিশবাবু। চলুন এবার নজর দিই পাঞ্জাবে। পাঞ্জাব ছোট রাজ্য, কম আসন, 13টা আসন পাঞ্জাব। দেখবো কি বলছে ওপিনিয়ন পোল। পাঞ্জাবে 11টা আপ আর বিজেপি 2টো, এটাও কিন্তু স্ট্রাইকিং। যে পাঞ্জাব কংগ্রেসের ছিল একটা সময়, সেই পাঞ্জাবে কংগ্রেসের খাতাই খুলতে পারবে না বলছে ওপিনিয়ন পোল। আপ পাবে 11টা, মানে পাঞ্জাবে আপের আধিপত্য, আর বিজেপি যেটুকু বাকি থাকবে সেটা বিজেপির দখলে যাবে। এটা তো খুব সিগনিফিকেন্ট জন্টু বাবু। না, ওখানে কিন্তু 14 নির্বাচন দেখুন, 14 সালের আমি স্টার সিকোয়েন্স যদি মানেন দেখবেন আপ কিন্তু ওখানে গ্র্যাজুয়ালি একটা ইনক্রিজিং পার্ট। এই যে আপ এই যে ইস্যুগুলো তৈরি করেছে, এটা তো ঠিক যে মূল স্রোতের রাজনীতিতে বিজেপি আকালি দলের একটা জোট, রাজ্যটাই তো আপের দখলে। হ্যাঁ, শুধু তাই না, লোকসভাতে ওখানে কিন্তু জাতীয় নিরাপত্তা ইস্যুতে পোলামা কাণ্ড হওয়ার পরে কিন্তু একটা বিজেপি একটা অক্সিজেন পেয়েছিল সেই আকালি জোট তাদের। কিন্তু এই ইস্যুগুলোতে গ্র্যাজুয়ালি কিন্তু অনেকগুলো জায়গায় ডিক্রিজ, বিশেষ করে খালিস্তানি মুভমেন্টের যে পার্টগুলো, এই পার্টগুলো কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের যে অবস্থান, এবং গ্র্যাজুয়ালি রাজ্যে তো কেন্দ্রে তো কংগ্রেসের অবস্থানটা নড়বড়ে ছিলই তাদের, এইটাতে কিন্তু আপকে একটা শক্তি জুগিয়েছে। আবার এটাও যে আপ কি এখানে ওয়ান ওয়ে ট্রাফিকে বিজেপির সাথে একটা গোপন এজেন্ডা ভিত্তিক লড়াই করছে না তো, এটাও কিন্তু আমাদের, অথচ খাতায় কলমে আপ ইন্ডিয়ার শরীক, আবার প্রার্থী দিয়েছে কংগ্রেসের বিরুদ্ধে, ঘোষিত অবস্থান ছিল একদম। এবং লড়াই কংগ্রেসের বিরুদ্ধে। এই ছায়া যুদ্ধটা আমরা বারবার বলি, আমাদের এই যে পোলগুলো যখন আমরা স্টাডি করছিলাম, একটা কথা পাঞ্জাবের লোকের কাছে উঠে আসছিল যে ওখানে থ্রম্বোসিসে আক্রান্ত হয়ে গেছে বিজেপি। এই থ্রম্বোসিসটা কি আপের জন্য? এই যে অনিবার্য পলিটিক্যাল যে একটা সেট আপ, এটা কি হয়েছে দিল্লি এবং পাঞ্জাবে? মানে কংগ্রেসকে হঠাৎ আপনি বলছেন কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং আন্ডার দ্য টেবিল, একটা আন্ডারস্ট্যান্ডিং আপ আর বিজেপির। একদম, না হলে এই ধরনের চিত্র মানে এই ভাগাভাগিটা থেকেও তাই মনে হচ্ছে একদম। এবং আমাদের কাছে উঠে এসেছে এই মানুষের মধ্যে একটা গুঞ্জন, যেটা পশ্চিমবঙ্গে তিনটে, মানে দুটোরই টার্গেট, আপেরও টার্গেট কংগ্রেস শূন্য, বিজেপিরও টার্গেট কংগ্রেস শূন্য। আচ্ছা, প্রদীপ বাবু কি তাই মনে করেন? আসবো প্রদীপ বাবু। এটা যেমন একটা ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আপকে প্রথম থেকেই ইন্ডি জোটের নিত্যে কিন্তু কংগ্রেস ব্যর্থ। প্রথম দিন থেকেই আপের যে অবস্থান তার সঙ্গে কংগ্রেসের অবস্থান কোনো মিলছেই না। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, বিশেষ করে যখন পাঞ্জাব নিয়ে আলোচনা হচ্ছে, যে পাঞ্জাব দেখিয়ে দিচ্ছে যে কংগ্রেসের ওপরে বিরোধী মঞ্চগুলোর যে দল তাদের আস্থা নেই। কংগ্রেসের নেতৃত্ব, সেই নেতৃত্বকে মেনে নিয়ে যে একসঙ্গে চলবে, এই নেতৃত্বের সবলতার অভাব এবং এই নেতৃত্বের গ্রহণযোগ্যতার অভাব কিন্তু এই আঞ্চলিক দল যারা তৃণমূল কংগ্রেস দেখবেন তারাও কিন্তু কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সের পথে গেল না সিট শেয়ারিংয়ে। আপও কিন্তু দেখবেন যে আপ তো প্রথম থেকেই কংগ্রেস বিরোধী অবস্থান নিয়েছিল, ইন্ডি জোটে যায়নি। ফলে আজকে আপের এই জায়গাটা, তারা কিন্তু আপের অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু কংগ্রেসের বিরুদ্ধেও বারবার কিন্তু তার যে অবস্থান সেটা ঘোষণা করছেন। ফলে যতই তার বিরুদ্ধে বিজেপি রেড করুক, যতই তার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ থাক, কিন্তু তার যে কংগ্রেসের ওপরেও খুব একটা সহমত বা সমবেদনা আছে এমন নয়। আপের তো ঘোষিত শত্রুর প্রথম নামটাই হচ্ছে কংগ্রেস।
বিজেপি একদম, কাম ফলে সেকেন্ড। ফলে এবং আজকে কিন্তু আপ ধরুন যেভাবে নতুন যুব সম্প্রদায়কে আকর্ষণ করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারা দিল্লি থেকে পাঞ্জাব যেভাবে তাদের যে ভোট ব্যাংকের বেসিসটা হচ্ছে ইউথ, এই যুব সম্প্রদায়কে তারা যত বেশি আকর্ষণ করেছে এবং আজকে ক্ষমতায় এসেছে পাঞ্জাবে, ফলে সেখান থেকে কিন্তু আপের যে আজকে ফলাফল সেটা কিন্তু খুব একটা আবার অসম্ভব। অদ্ভুতভাবে ধরুন বিজেপির বিরুদ্ধে আপের একটা আক্রোশ দিল্লিতে, আপনি যেহেতু দিল্লির কথা বললেন, কারণ ওই দুর্নীতি বারবার ডেকে পাঠানো কেজরিওয়ালকে, এবং এটা একটা পলিটিক্যাল ভেন্ডেটা, ঠিক যেরকম আমরা বাংলায় শুনছি একটা ন্যারেটিভ খুব স্ট্রং দিল্লিতে। আবার সেই বিজেপি, ঝন্টুবাবুর কথা, সেই বিজেপি আবার আপ একসঙ্গে কোথাও আন্ডারস্ট্যান্ডিং করে থাকতে পারে পাঞ্জাবে। না, আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো আমাদের মনে হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং না হলেও সাধারণ মানুষ যখন ভোট দেবে, তারা যদি দেখে একটা আসনে কংগ্রেস আছে, আপ আছে, বিজেপি আছে, হয় তারা বিজেপিকে ভোট দেবে, না হলে অল্টারনেট হিসাবে আপকে ভোট দেবে। কংগ্রেসের কিন্তু আর প্রত্যেকটা রাজ্যে আপনি দেখবেন কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা যেভাবে ভেঙে যাচ্ছে কংগ্রেস, এইটা কিন্তু আরো ক্ষতি করে দিয়েছে। এটা সত্যি আলোচনার যোগ্য, এটা সত্যি শতাব্দী প্রাচীন দল কংগ্রেসে এখনো সেই দল যারা সব আসনে প্রার্থী এখনো দিতে পারে, তাদের সংগঠন এত দুর্বল, এভাবে ধরাশায়ী হিন্দি বেল থেকে কার্যত মুছে যাচ্ছে কংগ্রেস প্রেডিকশন অনুযায়ী।